মুহূর্তে মধ্যপ্রাচ্যের আকাশে আগুন জ্বলছে। তেহরানের ওপর দিয়ে একের পর এক মিসাইল উড়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল একসাথে জোট বেঁধে ইরানের বুকে আঘাত হানছে। গোলাবর্ষণ থামছে না, আকাশে ধোঁয়া, মাটিতে ধ্বংসস্তূপ। ইরান একা দাঁড়িয়ে লড়ছে। এখন পর্যন্ত কেউ তার পাশে আসেনি, কোনো মিত্রদেশ এগিয়ে আসেনি সরাসরি। এই বোমা বর্ষণ, এই ধ্বংসযজ্ঞ, এগুলো যতটা ভয়ঙ্কর তার চেয়েও হাজার গুণ ভয়ঙ্কর একটা প্রশ্ন এখন পৃথিবীর প্রতিটা গোয়েন্দা সংস্থার টেবিলে ঘুরপাক খাচ্ছে। সেই প্রশ্নের উত্তর এই মুহূর্তে কারো কাছে নেই। আর যে মানুষটাকে ঘিরে এই প্রশ্ন, তিনি ইরানে বসে নেই, আমেরিকায় নেই, ইসরায়েলেও নেই। তিনি বসে আছেন পৃথিবীর সবচেয়ে রহস্যময় রাজধানীতে পিয়ংইয়ংয়ে। তার নাম কিম জং উন। এই নামটি শুনলে বিশ্ব রাজনীতির অভিজ্ঞ কূটনীতিদের চোখে এক ধরনের অস্বস্তি ফুটে ওঠে। কারণটা সোজা, কিম জং এমন একজন মানুষ যাকে কেউ কখনো আন্দাজ করতে পারেনি। তিনি কখন কি করেন সেটা তিনি নিজেও হয়তো আগের রাতে ঠিক করেন না। আয়াতুল্লাহ খামেনির সাথে তার সম্পর্ক দশকের পর দশক পুরনো। ডোনাল্ড ট্রাম্পের সাথে তার পাতে না একেবারেই। আর বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে ক্যান্সার বলে গালি দিয়েছেন। হ্যাঁ, ক্যান্সার, কোনো কূটনৈতিক ভাষার মোড়ানো নয়, একদম খোলামেলা। ঠিক এই জায়গা থেকে আসল ভয়ের খেলা শুরু হচ্ছে। ভেবে দেখুন একটু, যে পারমাণবিক বোমার আতঙ্কে আমেরিকা ইরানের ঘরের ওপর মিসাইল ফেলেছে, সেই পারমাণবিক কর্মসূচির ভয়ে নেতানিয়াহুর যুদ্ধবিমান তেহরানের আকাশে বোমা বর্ষণ করেছে, সেই পারমাণবিক বোমা উত্তর কোরিয়ার কিম জন উনের হাতেই ইতিমধ্যে রয়েছে। 50টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড এই মুহূর্তে তার মজুতে রয়েছে। শুধু তাই নয়, প্রতি বছর আরও 6 থেকে 12টি নতুন পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা তার হাতেই রয়েছে। তাই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানার ক্ষমতা রাখে। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার সামর্থ্যও তার অস্ত্রাগারে বিদ্যমান। আর সবচেয়ে বেশি শিহরিত করা তথ্য হলো, ইরানকে যে পারমাণবিক শক্তি বানানোর দিকে ঠেলে দেওয়া হয়েছে, সেই পথের পিছনে কিম জন নিজেই হাত ছিল বলে আন্তর্জাতিক গোয়েন্দা মহল দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে। এবার একটু থামুন, এই পুরো ছবিটা মাথায় নিয়ে একটু ভাবুন। ইরানের ওপর হামলা চলছে, আমেরিকা আর ইসরায়েল একজোট, খামেনি একা, এদিকে কিম জন চুপ করে বসে আছেন পিয়ংইয়ংয়ে। তার চুপ থাকাটাই কিন্তু সবচেয়ে বিপজ্জনক সংকেত। কারণ কিম যখন চুপ থাকেন তখন সাধারণত কিছু একটা ঘটতে চলেছে বলেই ধারণা করা হয়। কিম কেন খামেনির পাশে দাঁড়াতে পারেন সেটা বুঝতে হলে আর একটু পেছনে যেতে হবে। 2 দশকের সম্পর্কটা গতকালের নয়। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধ যখন চলছিল, তখন উত্তর কোরিয়া ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। তেল বিনিময়ে অস্ত্র সরবরাহের একটা অদৃশ্য পাইপলাইন তৈরি হয়েছিল 2 দেশের মধ্যে। সেই পাইপলাইন কখনো বন্ধ হয়নি, বরং সেটা আরো গভীর, আরো জটিল, আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে সময়ের সাথে সাথে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির দিকে তাকালেই সেই গভীরতা বোঝা যায়। ইরানের শাহাব 3 ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার নোডং মিসাইলের হুবহু প্রতিলিপি। খোররাম শহরের মিসাইল মসুদানের নকল। সিজিল মিসাইল উত্তর কোরিয়ার SKN-1 SBL এর অনুকরণে তৈরি। 2003 সাল থেকে পারমাণবিক প্রযুক্তিতে উত্তর কোরিয়া ইরানকে নীরবে সাহায্য করে আসছে। 2012 সালের 2টি দেশের মধ্যে প্রযুক্তিগত সহযোগিতার একটা আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষরিত হয়েছিল। 2001 সালে একটি আন্তর্জাতিক রিপোর্টে বেরিয়ে এসেছিল যে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক বিস্ফোরণের সিমুলেশন সফটওয়্যার বিক্রি করেছিল। এই তথ্যগুলো একটার পর একটা সাজালে যে ছবিটা দাঁড়ায় সেটি শিউরে ওঠার মতো। কিম জংকে বলা হয় বন্ধুদের বন্ধু। রাশিয়ার পাশে সবসময় দাঁড়িয়েছেন, চীনের সাথে সম্পর্ক রক্ষা করে চলেছেন। আর ইরান তো তার সবচেয়ে পুরনো কৌশলগত মিত্রদের একটা। 2025 সালে জুনে যখন ইসরায়েল প্রথমবার ইরানে হামলা চালিয়েছেন, তখন কিম জং প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে ইরানের সমর্থনে কথা বলেছেন। ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র আর ক্যান্সার বলেছিলেন। সেই যুদ্ধ তখন থেমেছিল বটে, কিন্তু কিমের ক্ষোভ থামেনি। আরও ছোট একটা ঘটনা মনে করুন, গত বছর ঠিক যখন দক্ষিণ কোরিয়া, আমেরিকা আর জাপানের যৌথ সামরিক মহড়া চালাচ্ছিল, তখন কিম জং পূর্বের সাগরে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলেন। কোনো আগাম সতর্কতা ছাড়াই, কোনো কূটনৈতিক পরামর্শ ছাড়াই, শুধু দেখিয়ে দেওয়ার জন্য যে তিনি আছেন, তিনি দেখছেন, আর তিনি চাইলে যে কোনো মুহূর্তে পুরো হিসাবটা পাল্টে দিতে পারেন। এবার আসুন বর্তমানে। এই মুহূর্তে আবার সেই পরিস্থিতি ফিরে এসেছে। ইসরায়েল ইরানকে হামলা করছে, আমেরিকা প্রকাশ্যে মিসাইল বর্ষণ করছে,
চলছে, আর 9 থেকে 19 মার্চ পর্যন্ত ফ্রিডম শিফট নামের যৌথ সামরিক মহড়া আসছে দক্ষিণ কোরিয়া আর আমেরিকার। পরিস্থিতি যেন 1 বছর আগের আয়নায় দেখা প্রতিবিম্ব। হুবহু একই চিত্র, কিন্তু এবার আরও তীব্র, আরও সংঘাতময়, আরও বিস্ফোরণের কাছাকাছি। কিম জং আগের সতর্কবার্তা রেখে গেছেন। তিনি পরিষ্কার বলেছেন তিনি ইরান নন। উত্তর কোরিয়ার নিরাপত্তার হুমকি এলে, পারমাণবিক কর্মসূচিতে বিপদ দেখা দিলে দক্ষিণ কোরিয়াকে পুরোপুরি মুছে ফেলা এবং তাদের মিত্রদের যথাযথ শিক্ষা দেওয়ার ক্ষমতা। পার্টি বৈঠকের শেষ দিনে তিনি এই হুমকি দিয়েছিলেন। বিশেষ করে আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি পারমাণবিক কর্মসূচি আরও বাড়াতে কোমর বেঁধে নেমেছেন। আমেরিকা যদি উত্তর কোরিয়ার বর্তমান পারমাণবিক মর্যাদা মেনে নেয়, শত্রুতামূলক নীতি থেকে সরে আসে, তবে সম্পর্কের উন্নতি সম্ভব। কিন্তু আমেরিকার জবাব কিমকে আরও ক্ষুব্ধ করেছে। ফ্রিডম শিফট মহড়ার উদ্দেশ্য হিসেবে বলা হয়েছে উত্তর কোরিয়ার গণবিধ্বংসী অস্ত্র ঠেকানো। এটা কিমের কানে যেভাবে পৌঁছেছে সেটা আগুনে ঘি ঢালা সমান। কিন্তু এই সমীকরণের মধ্যে আরও একটা অধ্যায় আছে যেটা কেউ তেমন একটা কাজ করে না। উত্তর কোরিয়ার ভেতরে নীরবে আরও একটা খেলা চলছে। কিম জন তার নিজের স্বাস্থ্য নিয়ে গুরুতর চিন্তিত। উচ্চ রক্তচাপ আর ডায়াবেটিস তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। মৃত্যুর ভয় তার মনে ঢুকে গেছে গভীরভাবে। তিনি ভাবছেন তিনি মারা গেলে উত্তর কোরিয়ার কি হবে। এই পারমাণবিক শক্তির ভয় কে ধরে রাখবে? আমেরিকা তো সুযোগ পেলে ভয় দেখিয়ে দেশটাকে গিলে ফেলবে, ঠিক যেমনটা এখন ইরানের সাথে করছে। এই ভয় থেকেই কিম জন তার নিজের রক্তের ধারা থেকে আরো একটি লাইন টানতে চাইছেন। সেই লাইনের নাম হচ্ছে কিম জুয়ে। তার নিজের মেয়ে, বয়স মাত্র 13 বছর। 13 বছরের একটা কিশোরী হাতে 50টি পারমাণবিক বোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ কল্পনা করতে পারেন? ভারতের মতো দেশ 18 বছরের আগে কারো হাতে একটা সাধারণ অস্ত্র দেওয়ায় আইনগত বৈধ নয়। অথচ কিম জং তার কিশোরী মেয়েকে সেই চূড়ান্ত ক্ষমতা তুলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পুরোদমে। এর প্রমাণও পাওয়া যায় একের পর এক। মাত্র 48 ঘন্টার আগে পিয়ংইয়ং এর ক্ষমতাসীন কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কর্মীদের 9ম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। সেই অনুষ্ঠানে কিম জং এবং কিম জু একই ধরনের জ্যাকেট পরে হাজির হয়েছিলেন। এটা সামান্য একটা পোশাকের বিষয় মনে হতে পারে, কিন্তু উত্তর কোরিয়া এটা সামান্য কিছু নয়, মোটেও নয়। উত্তর কোরিয়া কিমের পোশাকের স্টাইল নকল করার অধিকার কারণে নেই। এমনকি তার স্ত্রী রি সল জু কিংবা তার বোন কিম ইয়ো জং এরও এই অধিকার নেই। কিন্তু কিম জু এর বাবার পোশাকের সেই কুচকাওয়াজে হাজির হয়েছিলেন। এটা উত্তর কোরিয়ার রাজনৈতিক ভাষায় উত্তরাধিকারের সবচেয়ে শক্তিশালী প্রতীকী ইঙ্গিত। এরপর সরকারি সংবাদ মাধ্যম KCNA থেকে এমন কিছু ছবি প্রকাশিত হয়েছে যেগুলো দেখলে গোয়েন্দা বিশ্লেষকদের চোখ কপালে উঠেছে। ছবিতে দেখা যাচ্ছে কিম জং নিজেই তার মেয়ে 13 বছরের মেয়েকে রাইফেল চালানো শেখাচ্ছেন। কিভাবে লক্ষ্যবস্তুকে সঠিক আঘাত হানতে হয় সেটা বোঝাচ্ছেন। কিম জু এর দূরবীন দিয়ে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করছেন, তারপর স্নাইপার রাইফেল দিয়ে নিশানা লাগাচ্ছেন। বাবাও পাশে দাঁড়িয়ে রাইফেল তুলে নিশানা সাজাচ্ছেন। কত দূরে আঘাত হানা হচ্ছে, কাকে লক্ষ্য করা হচ্ছে সে বিস্তারিত প্রকাশ করা হয়নি। কিন্তু ছবিগুলো উত্তর কোরিয়ার ক্ষমতার ভবিষ্যৎ মানচিত্রের দিকে স্পষ্ট ইশারা দিচ্ছে। ফায়ারিং রেঞ্জ কিমের পাশে তার ঘনিষ্ঠ সিনিয়র কর্মকর্তা ওয়াংটং চল দাঁড়িয়েছিলেন। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে কিম আর কিম জু এ মিলে কর্মকর্তাদের স্নাইপার রাইফেল উপহার দিচ্ছেন। উত্তর কোরিয়ার এই রীতি বহু পুরনো। নেতা যখন পছন্দের কর্মকর্তাদের রাইফেল উপহার দেন, সেটা পূর্ণ আস্থার বিশ্বাসের চূড়ান্ত প্রতীক। 2020 সালেও কিম কোরিয়ান যুদ্ধের বার্ষিকীতে সেনা কর্মকর্তাদের বন্দুক উপহার দিয়েছিলেন। 5 বছর পর আবার এই ঐতিহাসিক বৈঠকে নিজের শক্তি প্রদর্শন করলেন, আর সেই সাথে মেয়েকে উত্তরাধিকার হিসেবে পৃথিবীর সামনে তুলে ধরছেন। কিন্তু আসল প্রশ্নটা এখানেই। কিম জং উন ভালো করেই বুঝছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি এই আক্রমণে শেষ হয়ে যায়, তাহলে ট্রাম্পের আত্মবিশ্বাস বেড়ে যাবে। সেই বাড়তি আত্মবিশ্বাসের পরবর্তী লক্ষ্য কে হবে? উত্তর কোরিয়া? কিম এটা জানেন। তিনি জানেন ট্রাম্প তাকে একটা দিক নির্দেশনাহীন ক্ষেপণাস্ত্রের মতো অপ্রত্যাশিত মানুষ মনে করেন। এমন মানুষের হাতে পারমাণবিক অস্ত্র থাকাটা ট্রাম্পের জন্য স্বস্তিদায়ক নয়। কিম নিজেও বোঝেন যে আজ না কাল ট্রাম্প তার পারমাণবিক শক্তি দিয়েই প্রশ্ন তুলবেনি। তাহলে কি ট্রাম্পকে ঠেকাতে কিম এবার খামেনির পাশে এসে দাঁড়াতে চান? নিজের অস্তিত্ব রক্ষা করতেই কি তিনি মধ্যপ্রাচ্যে এই আগুনে নতুন করে ঘি ঢালতে চাচ্ছেন? এখানে একটা কথা বলে রাখা দরকার। ট্রাম্প গোটা দুনিয়াকে হুমকি দেন। চীনকে বলেন, রাশিয়াকেও বলেন, ইরানকেও বলেন, কিন্তু কিমের সামনে ট্রাম্পের মুখ থেকে কথা বের হয় না। নেতানিয়াহু কিমের বিষয়ে টু শব্দ করার সাহস পান না। উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার
আমেরিকার কোনো প্রেসিডেন্টের কোনোদিনও হয়নি। কারণটা সবাই জানেন, কিম যদি চাপে পড়েন তাহলে তিনি কি করবেন সেটা কেউ জানে না, এবং সেই না জানাটাই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জাং মিয়ং সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন, সফল হয়নি, কারণ কিম যা চান তাই করেন। কারো কথা শুনেন না, কারো চাপ নেন না, কোনো আন্তর্জাতিক নিয়মের ধার ধারেন না। কিম একটা সম্পূর্ণ স্বতন্ত্র ব্যক্তি, যেটা কোনো সমীকরণে ফেলা যায় না, কোনো হিসেবে বাঁধা যায় না। এবং এই মুহূর্তে কিম চুপ আছেন, সেই চুপ থাকাটাই সবচেয়ে ভয়ঙ্কর নীরবতা। ইরানের ওপর হামলার পর তিনি কোনো বিবৃতি দেননি, কোনো হুমকি দেননি, কোনো ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করেননি, কিন্তু এই নীরবতার আড়ালে কি চলছে সেটা এখন পৃথিবীর সবচেয়ে জরুরি প্রশ্ন। শেষ প্রশ্নটাই সবচেয়ে শিউরে ওঠার মতো। কিম জন কি তার বন্ধু খামেনির পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে একটা নতুন ফ্রন্ট খুলবেন? তিনি কি মধ্যপ্রাচ্যের এই আগুনকে পূর্ব এশিয়ায় ছড়িয়ে দেবেন? যদি কিম এটা করেন, যদি উত্তর কোরিয়ার এই সংঘাত সরাসরি জড়িয়ে পড়েন, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দরজা খুলে যাওয়াটা তার আশঙ্কা থাকবে না, সেটা হবে প্রায় নিশ্চিন্ত বাস্তবতা। আর সেই বাস্তবতার কেন্দ্রে দাঁড়িয়ে থাকবেন একজন মানুষ যার হাতে 50টি পারমাণবিক বোমা আছে, যার কোনো ভয় নেই, আর যাকে কেউ কোনোদিন আটকাতে পারেনি।